দর্শক সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। আমি আপনাদের সঙ্গে আছি, আমি মমিনুর রিপন, এবং আজকের অনুষ্ঠানটি আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। যেহেতু ঠিক এই সময় কোপা আমেরিকা ফুটবল চলছে, ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবল চলছে, এবং সেই সাথে দেশের ক্রিকেট অঙ্গনেও বেশ কিছু বিষয় রয়েছে, সেসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত ফুটবলার, যার চেহারা দেখলেই আপনারা চিনতে পারবেন, নাম বললেই আপনারা বুঝবেন কে। জাহিদ হাসান এমিলি আছেন আমাদের সাথে, সেই সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সেকেন্দার আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। যেহেতু ফুটবল চলছে, প্রথমে আমরা এমিলি ভাইয়ের কাছে যাই। এমিলি ভাই, ব্রাজিলের যে হতাশা, মানে শুরুতেই ব্রাজিল টিম নিয়ে কথা বলি, কারণ দর্শকদের একটা বড় অংশ আছে ব্রাজিলের সাপোর্টার, তারা খুবই হতাশ, বিশেষ করে গত কয়েক বছর ধরে ব্রাজিলের যে পারফরমেন্স, সেইটা নিয়ে আসলে আপনি কি মূল্যায়নটা করবেন? ধন্যবাদ আপনাকে। এটা আপনার কোশ্চেনের ভিতরে অ্যান্সার রয়েছে, এরকম যে তারা যে লাস্ট কয়েক বছর ধরে যে তাদের পারফরমেন্স, আসলে ওই পারফরমেন্সের উপরে কিন্তু ভিত্তি করে এই যে কোপা আমেরিকায় যে টুর্নামেন্টটা শুরু হয়েছে, সেখানেও কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে আমরা কিন্তু ব্রাজিলকে একদম চ্যাম্পিয়ন হবে বা এই টুর্নামেন্টটা ভালো করবে সেই পজিশনে কিন্তু রাখিনি, যদি সত্যি কথা বলেন। এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই তাদের যদি আপনি গ্রুপ স্টেজের ম্যাচগুলি দেখেন, সেখানে যদি তাদের লিস্ট দেখেন, সেখানেও কিন্তু তারা 6 নম্বরে রয়েছে। সুতরাং সেখান থেকে বোঝা যায় যে ব্রাজিল দলটা আসলে কত খারাপ অবস্থায় রয়েছে। আপনার যদি মনে থাকে 2019 কোপা আমেরিকা জেতার পর থেকে আমার কাছে মনে হয় যে এই ব্রাজিল দলটা স্ট্রাগলিং একটা বড় টাইম পার করছে, এবং সেটা এই কোপা আমেরিকা পর্যন্ত। লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলেছে 2022-এ, সেখানেও দেখেন ক্রোয়েশিয়ার সাথে ম্যাচ হেরে কিন্তু তারা বিদায় নিয়েছে। এবং যেটা হয় যে আপনার একটা বড় টুর্নামেন্ট জিততে গেলে আসলে বড় কিছু প্লেয়ার লাগে, ইন্ডিভিজুয়াল কিছু ব্রিলিয়ান্সি প্লেয়ার লাগে, যারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করে দলকে নিয়ে যাবে। আপনি দেখেন ইউরো বা কোপা আমেরিকাতে প্রত্যেকটা দলেই কিন্তু এরকম কিছু পারফর্মার রয়েছে যারা আসলে এই কাজগুলি করে যাচ্ছে। বাট আপনি যদি ব্রাজিল দলটাতে দেখেন, আমি বলবো যে সেই দলে প্লেয়ার নেই সেটা বলবো না, ডেফিনেটলি অন্য দলের যেরকম ম্যাচ উইনিং প্লেয়ার আছে এই দলটাতে আছে। বাট যেটা হয় যে একটা দল চ্যাম্পিয়ন হতে গেলে কিছু লিডার প্লেয়ার লাগে, যেটা আসলে ব্রাজিল দলে অ্যাবসেন্স রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বলেন, দেখেন এর ভিতরে কিন্তু কোচিং স্টাফ বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে। তীতে যাওয়ার পরে ধরিবাল জুনিয়রকে আপনি কোচ করেছেন, মাত্র 6 মাস হয়েছে সে দায়িত্ব নিয়েছে। বাট একজন কোচ শুধু দায়িত্ব নিলে হবে না, আপনাকে দেখতে হবে যে স্কোয়াডের প্লেয়াররা আসলে আপনাকে কতটা ফিডব্যাক দিতে পারছে। আপনি যদি এই কোপাটাতেই দেখেন, প্রথম গ্রুপ স্টেজে 3টা ম্যাচ ছাড়া প্রথম ম্যাচটা কোস্টারিকার সাথে ড্র করেছে, তারপরে ম্যাচটা জিতেছে, এরপরে ম্যাচ আবার কলম্বিয়ার সাথে 1 গোলে ড্র করেছে। কলম্বিয়ার সাথে যদি ম্যাচটা দেখেন, সেই ম্যাচে কিন্তু আসলে ব্রাজিলের চেয়ে কলম্বিয়া অনেক বেটার ফুটবল খেলেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কোয়ার্টার ফাইনালে দেখেন অ্যাগেনস্ট উরুগুয়ে, সেখানেও কিন্তু উরুগুয়ে 10 জন নিয়ে 11 জন আর ব্রাজিলকে হারিয়ে দিচ্ছে পেনাল্টি শুট আউটে। বা যেটা হচ্ছে, যখন আপনার 11 জনের অ্যাগেনস্ট ইন্টারন্যাশনাল এরিনাতে আপনি 10 জন প্লেয়ার খেলবে, তখন ওই ম্যাচটা, এবং সেটা কিন্তু 25 মিনিটস আপনি সময় পেয়েছেন, বা 25 মিনিটস কিন্তু আপনি কিছুই করতে পারেন। বাট হতাশার জায়গায় ব্রাজিল দলে অনেক রয়েছে। একটু পিছনে যে সেটা হলো কলম্বিয়ার ম্যাচে আসলে এই দলের সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ারকে ভিনিসিয়াস জুনিয়র, সে যে ইয়েলো কার্ডটা পেয়েছে, আননেসেসারি একটা ইয়েলো কার্ড, জেমস রড্রিগাসকে মারতে গিয়ে মানে চোখে একটা গুতা দিয়ে সেই ইয়েলো কার্ড পেয়েছে। কোনো দরকার ছিল না, কারণ আপনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে, আপনি টিমের সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার, আপনি একটা আননেসেসারি কাজ করে ফেলছেন। এবং কোয়ার্টার ফাইনালে ওই দেখেন লাস্ট 25 মিনিট যখন উরুগুয়ে 10 জন ছিল, তখন কিন্তু এই ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু এই ব্রাজিল দলটাতে খুব দরকার ছিল, বিকজ ওই সময় আপনি ইন্ডিভিজুয়ালি আপনি বল ড্রিবল করবেন, ডিবক্সের ভিতরে যাবেন, পেনাল্টি শুট আউট নেবেন, আইদার আপনি বল চান্স ক্রিয়েট করে দিবেন। বাট টোটালি আসলে আমার কাছে মনে হয় যে এই কারণগুলি আসলে ব্রাজিলকে পিছিয়ে রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি তাদের মিডফিল্ড দেখেন, কোনো রোটেশন নেই মিডফিল্ডে। আপনার গোমেস এবং গেমিরেসের মতো 2 জন প্লেয়ার, তাদের কিন্তু কোনো, এবং পেকেতা, তাদের আসলে খেলার ভিতরে কোনো কমিউনিকেশন নেই, তাদের রোটেশন মিডফিল্ডের কোনো ক্রিয়েটিভিটি নেই, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে উরুগুয়ের সাথে কোনো ওপেন চান্স ক্রিয়েট করতে পারেনি। ফার্স্ট হাফে শুধু রাফিনা একটা চান্স তৈরি করেছিল 1-1, সেটাও সে মিস করেছে। বাট উরুগুয়ে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে আর্জেন্টিনার পরে সব থেকে ফেভারিট দল, বাট কলম্বিয়াকে আপনাকে রাখতে হবে। এখন এই 3টা দলের ভিতর থেকে আমার কাছে মনে হয় যে কেউ চ্যাম্পিয়ন হবে। সেদিক থেকে ব্রাজিলের অবস্থা খারাপ হলেও আর্জেন্টিনা কিন্তু মানে তাদের ছন্দে আছে। ওয়ার্ল্ড কাপের পর থেকে তাদের ছন্দে আছে, দেখা যাচ্ছে মেসি ট্রাইব্রেকার মিস করছেন, মার্টিনেজ সেটাকে কাভার করছেন। এই দলের গতিটা কেমন যাচ্ছে একটু ছোট করে জানতে চাই। ছোট করে বলতে গেলে আর্জেন্টিনা এই দলটা 2021 কোপা আমেরিকা জেতার পর থেকে, মানে এই আর্জেন্টিনা দলটা একদম আমার কাছে মনে হয় যে সারা বিশ্বের এখন প্রত্যেকটা অপোনেন্টের কাছে আমার কাছে মনে একটা ভয়ের কারণ। কারণ আর্জেন্টিনা এখন যেটা হয়েছে যে তারা হারতে শেখাটা ভুলে গেছে, এটা অনেস্ট। এবং দেখেন লাস্ট ম্যাচ অ্যাগেনস্ট ইকুয়েডর, আমার কাছে মনে হচ্ছিল এই ম্যাচটা হারবে, বাট ফরচুনেট আমি বলবো সেখানে কিন্তু তাদের গোলকিপার রয়েছে এমি মার্টিনেজ। মেসি পেনাল্টি শুট আউট
মিস করার পরও সে ব্যাক টু ব্যাক 2টা পেনাল্টি শুট আউট সেভ করে কিন্তু দলকে মোমেন্টাম দিয়েছে। এবং মেসি ইন্টারভিউতে বলেছে যে আমাদের দলে আসলে বিশ্বসেরা গোলকিপার হচ্ছে ডিপল, বলেছে আমাদের একটা পশু রয়েছে, মানে এমি মার্টিনেজকে বলেছে। বাট যেটা হচ্ছে যে এই আর্জেন্টিনা দলটার আসলে আপনি যদি বলেন, আমরা সবসময় প্লেয়ারদের অনেক ক্রেডিট দিই, আসলে এন্ড অফ দ্য ম্যাচ আসলে একজন লোক থাকে ডাগ আউটে দাঁড়ানো, তার কথা সবাই ভুলে যাচ্ছিল, লিওনেল স্কুলানি। আমি বলবো যে এই দলের মূল স্ট্রেংথ হলো লিওনেল স্কুলানি। সে আসলে দলটাকে এমনভাবে রূপান্তরিত করেছে যে এই দল আসলে কবে হারবে বা এই কোন টুর্নামেন্টে হারবে সেটা আসলে বলা মুশকিল, কারণ তাদের খেলার যে সিস্টেম অফ প্লেটা সেটা আসলে প্লেয়াররা এত সুন্দর অ্যাডাপ্ট করেছে, যার কারণে আমার কাছে মনে হয় যে তারা তাদের গেম প্ল্যানটা পুরোটা এক্সিকিউট করতে পারে। এবং তাদের যে মেইন স্ট্রেংথের জায়গায় এখনও লিওনেল মেসি, হয়তো এই কোপাতে এখন পর্যন্ত গোল করতে পারেনি, বাট আপনি যদি দেখেন তার কন্ট্রিবিউশন কিন্তু কোনো দিক থেকে কম নেই। প্রথম 2টা ম্যাচে তার কন্ট্রিবিউশন রয়েছে এবং লাস্ট ম্যাচে যেটা আপনি দেখেন ইকুয়েডরের এগেনস্টে যে গোলটা করেছে সেখানেও তার সেট আপে কিন্তু গোল হয়েছে। সুতরাং আমি বলবো যে এই আর্জেন্টিনাকে আপনার যেহেতু তারা খেলবে কানাডার এগেনস্টে, আপনি জানেন কানাডা তুলনামূলক আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার সাথে অতটা করতে পারবে না। এমিলি ভাই, আমরা ইউরো ফুটবল নিয়েও কথা বলবো, তার আগে আমরা একটু ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। সেকেন্ডার ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সম্ভাব্য একটা সূচির যে খসড়া আমরা পেয়েছি সেটা একটু আগে আপনাকে দেখাতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন। বাংলাদেশের প্রতিপক্ষ আছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই এবং আপনি যদি দেখেন 19 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হচ্ছে, 20 তারিখে বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, এরপর আছে 24 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। আর এই হলো বাংলাদেশের আরেকটা ম্যাচ আছে নিউজিল্যান্ডের সাথে 27 তারিখ। এই 3টা ম্যাচ আসলে ভারত পাকিস্তান এক গ্রুপে থাকবে, এটা কেন জানি আইসিসির ইভেন্টের একটা নিয়মই হয়ে গেছে, এবং সেই গ্রুপে এবার বাংলাদেশ পড়েছে, সাথে আছে নিউজিল্যান্ড। গ্রুপটা কেমন কঠিন হলো এবং বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টা দেশেই কিন্তু উপমহাদেশ বা এশিয়া জোনের ক্রিকেট কিন্তু এক্সাইটিং অনেক বেশি, এবং এখানে এই 3 দল যদি এক জায়গায় থাকে, আপনি দেখবেন বিশ্বকাপে কিন্তু আমেরিকাতে ম্যাচ রাখা হয়েছিল কার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। অর্থাৎ ওখানে যে দর্শক রয়েছে, প্রবাসী দর্শক, সেই প্রবাসী দর্শকদের জন্যই কিন্তু এই 3টা দলের খেলা রাখা মানেই হচ্ছে যে গ্যালারি উপচে পড়া, অনেক আয়, টিআরপি বেড়ে যাওয়া, অনেক বিষয় থাকে। তদ্রূপ এখানে যেহেতু পাকিস্তানের খেলা, এই খেলাগুলি দেখার, বাংলাদেশের ম্যাচ যদি থাকে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানিরা ছুটে আসবে, কিছু বাংলাদেশিরা টেলিভিশনগুলিতে দেখবে, তার সঙ্গে সঙ্গে যদি আপনার ভারত আছে, ভারত এই যে চ্যালেঞ্জ, এই যে বিষয়গুলোকে এইভাবে বাণিজ্যিকভাবে দেখার পর এখান থেকে ভায়াবেল করার জন্য, প্রফিট করার জন্য তারা চিন্তা করে। আর যদি এই চিন্তাটা যদি নাই করে, আসলে ক্রিকেট কিন্তু অত ওরা আয় করতে পারবে না ফুটবলের মতো, যে কারণে এই যে বছর শেষে মানে শত কোটি টাকা দেয় এক একটা বোর্ডকে, বাংলাদেশের মতো ক্রিকেট বোর্ড যে আইসিসির টাকায় তো আসলে এত অর্থবিত্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তো সেই অর্থবিত্তটা কিন্তু পাবে না যদি না এরকম আইসিসি পরিকল্পিতভাবে অনেক বেশি অর্থ উপার্জন করে, এইরকম খেলা ফেলে। স্বাভাবিকভাবেই এই যে 3 বিলিয়ন ডলার দিয়ে আপনার বিক্রি করেছে যে টেলিভিশন রাইট, তো সেটা তো উঠাতে হবে তাদেরকে। উঠাতে হলে এরকম কৌশলগুলি নিতে হয়, যদিও ফুটবলে নিতে হয় না, বিকজ অফ ফুটবল ইজ এ ডিফারেন্ট গেম, ফুটবল ইজ এ ওয়ার্ল্ড গেম। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেকেন্দার ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনার সাথে কথা বলবো, তার আগে একটু এমিলি ভাইয়ের কাছে যেতে চাই। এমিলি ভাই, কোপা আমেরিকা নিয়ে কথা বললাম, এবার একটু ইউরো নিয়ে কথা বলবো। ইউরো ফুটবলে জার্মানির অবস্থা কিন্তু একটু ব্রাজিলের মতোই হতাশাজনক। গত 4-5 বছর ধরে তারা ইউরোতে খুব একটা ভালো করতে পারছেন না, ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারছেন না, এবং বিশেষ করে স্পেন আসলেই তারা কেন জানি একটু এলোমেলো হয়ে যাচ্ছে। জার্মানির অবস্থাটা আসলে এরকম কেন মনে হচ্ছে? জার্মানি যদি এই ইউরোর আগে দেখেন, জার্মানির অবস্থা আরও খারাপ অবস্থা ছিল। তারা যে ফিফা ফ্রেন্ডলিগুলি খেলেছে সেখানে কিন্তু দেখুন জাপানের কাছেও তারা 4 গোলে হেরেছে, সুতরাং তাদেরও কিন্তু একটা বাজে অবস্থা ছিল। বাট থ্রু অফ দ্য টুর্নামেন্ট যখন আপনার এই ইউরোটা শুরু হয়, আমার কাছে মনে হয় যে তারা ওই জায়গাটা বেশ ভালো রিকভার করেছে। তাদের কোচ হ্যান্সি ফ্লিকের জায়গায় নাগেলসম্যানকে দায়িত্ব দিয়েছে, এবং নাগেলসম্যান এসে যে প্লেয়ারদেরকে কল করেছে, তারা আমার কাছে মনে হয় যে এই ইউরোতে কিন্তু আসলে জার্মানির, দেখেন জার্মানি স্পেনের কাছে হেরেছে, স্পেন হলো এই টুর্নামেন্টের সবথেকে ফেভারিট দল আমার কাছে, এবং আমার কাছে মনে হয় যদি কোনো অঘটন না ঘটে স্পেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এই ইউরো, মানে এটা আমার প্রেডিকশন অনুযায়ী। বাট জার্মানির যেটা হয়েছে, জার্মানি এই টুর্নামেন্টের আগে পর্যন্ত তাদের অবস্থা ভালো ছিল না, বাট তারা যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে সেখানে কিন্তু তারা বেশ ভালো ফুটবল খেলেছে, এবং এই জার্মানির পরিবর্তনটা কিন্তু দেখা গিয়েছে। বাট জার্মানি যেভাবে, জার্মানি কী চায়, তারা সবসময় চ্যাম্পিয়ন হতে চায়, সেইখান থেকে তো আসলে এই ইউরোতে তারা বাদ হয়ে গিয়েছে। এবং যেটা সব থেকে বড় পজিটিভ ছিল যে তারা তাদের হোস্ট
দল হিসাবে সবাই চাচ্ছিল যে এই ইউরোতে তারা চ্যাম্পিয়ন হবে, বাট যে দলটার সাথে হেরেছে সেই দলটা আপনাকে দেখতে হবে যে কত তাদের স্ট্রেংথ বেশি, তারা আসলে এই টুর্নামেন্টের সব থেকে ফেভারিট। এবং আপনি ওই ম্যাচটা যদি দেখেন সেখানে কিন্তু স্পেন ডমিনেটিং ফুটবল খেলেই কিন্তু ম্যাচটা জিতেছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে কিছুটা বড় টুর্নামেন্ট জিততে হলে আপনাকে লাক লাগবে, সেখানে স্পেনের একটা লাক ছিল, এট দ্য সেম টাইম জার্মানির ওই লাকটা ছিল না, কারণ যে মোমেন্টে আসলে গোলটা কনসিড করেছে, আমি একদম এক্সট্রা টাইমের কথা বলছি, যখন 1-1 গোল চলে এবং 119 মিনিটে কিন্তু গোলটা কনসিড করে আপনি, ওই সময় তো আসলে রিকভার করার কোনো সময় সুযোগ নেই। এবং দুর্দান্ত একটা হেডে গোল করেছে যেখানে ম্যানুয়াল নোয়ারের কিছু করার ছিল না। বাট যেটা হচ্ছে জার্মানি কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে। বাট স্পেনের যেটা হচ্ছে, এই স্পেন দলটাকে নিয়ে যদি বলি, সেটা হয়েছে যে এই স্পেন দলটাতে কিন্তু কিছু ইয়ং প্লেয়ার আসছে যারা ইন ফিউচারে দেখাচ্ছে যে এই দলটা ওয়ার্ল্ডকে ডমিনেট করবে। এবং নট অনলি ইউরো, যখন ওয়ার্ল্ড কাপ আসবে দেখবেন এই স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত একটা স্কোয়াড হিসেবে তৈরি হচ্ছে। আপনি যদি ফ্রন্ট লাইনে দেখেন তাদের দুজন প্লেয়ারের কথা স্পেশালি আপনি বলবেন, লেমিয়ান ইয়ামেল এবং নিকো উইলিয়ামস। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি তাদের তিনজন মিডফিল্ড দেখেন, সারা পৃথিবীর কিন্তু প্রত্যেকটা বড় দলগুলোই কিন্তু তাদের ডিপেন্ড করে মিডফিল্ড কতটা স্ট্রং, কারণ মিডফিল্ড হলো ফুটবলের মেইন জায়গাটা। তো যদি বলেন যে কে বাদ গেছে, জার্মানি বেটার ফুটবল খেলছে, বাট আপনি কাউকে হারতে হবে, কাউকে যে লাখটা লাগে সেটা ফ্রান্সের সাথে কিন্তু রয়েছে। কারণ ফ্রান্স যদি ফিল্ড গোলে দেখেন, ফিল্ড গোলে তারা কোনো গোল করতে পারেনি, 3টা ওন গোল হয়েছে, মানে অপোনেন্ট করে দিয়েছে, আর একটা গোল করেছে সেটা পেনাল্টিতে আপনার করেছে হলে আপনার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া কিন্তু তাদের কোনো গোল নাই, সুতরাং সেখান থেকে বোঝা যেতে তারা কতটা লাকি। এবং এই ফ্রান্স দলটা কিন্তু একটা স্ট্রাগলিং পিরিয়ড রয়েছে, স্পেশালি স্কোরিং জায়গাটাতে, কারণ তারা যে সিস্টেম অফ প্লেতে খেলতো সেখানে কিন্তু আপনি জানেন অলিভার জিরুর মতো প্লেয়ার এখন চান্স পাচ্ছে না, এবং ওই জায়গাটাই আসলে মেইন সমস্যাটা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পে এবং ওসমান ডেম্বেলে তারা কিন্তু আসলে তেমন অপরচুনিটি তৈরি করতে পারছে না। সুতরাং আমি বলবো যে টপ মোস্ট ফেভারিট হিসাবে এখন পর্যন্ত আমার কাছে স্পেন এগিয়ে রয়েছে। বাট যেহেতু নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড ওই পাশ থেকে রয়েছে, যে কোনো একটা দলে ফাইনাল আসবে, এখন দেখার বিষয় যে সেমিফাইনাল আসলে কোন দুইটা দল মানে জিতে ফাইনালে যায়। ম্যাচ দুটো উপভোগ্য হবে এটাই আমরা আশা করছি। অবশ্যই। সেকেন্ড ধরে আবার একটু ক্রিকেটে ফিরছি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলছিলাম। সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সটা আসলে প্রত্যাশার ছিল না, সেখান থেকে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির এটা চ্যালেঞ্জ থাকবে, তার আগে পাকিস্তান সফর আছে, এর মধ্যেই তাসকিন ইস্যুটা কিন্তু বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং আপনি নিজেও জানেন যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি কথা হচ্ছে। আপনি এটা নিয়ে একটি সংবাদও করেছেন, যেটি নিয়ে তাসকিন কিন্তু সরাসরি অভিযোগ করেছে যে আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি কিভাবে এই নিউজগুলো করেন। আসলে নিউজটার সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে আপনি নেপালের বিরুদ্ধে তার বিশেষ পানীয় খাওয়ার কথা বলেছেন, ভারতের বিপক্ষে তার ঘুম থেকে ওঠার বিষয়ে কথা বলেছেন, এই বিষয়টা নিয়ে যদি আপনারা বলতেন একটু আগে। দেখেন, এখানে কয়েকটা ইস্যু রয়েছে। এখানে হলো বমিকাণ্ড, তার সাথে রয়েছে আপনার ঘুম থেকে না ওঠা। বিশ্বকাপের মতো জায়গায় আপনি ঘুম থেকে উঠতে পারবেন না ভারতের বিপক্ষে খেলে, তার মধ্যে বিশ্বকাপকে আপনারা কতটা সিরিয়াসলি নেন সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে যায়। যদি বাংলাদেশের সমস্ত মানুষ প্রশ্ন তোলে যে বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপকে সিরিয়াসলি নেয় না, সেটা প্রমাণ হলো তাসকিন। এবং ঘুম থেকে উঠতে পারে না, মাঠে ঠিকমতো সময় রাইট টাইমে দলের সঙ্গে যেতে পারে না, তাহলে আপনি কি বলবেন? দিস ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন। অ্যানাদার থিং, আপনি বলতেছেন যে বমিকাণ্ড, এটা তো দ্যাটস ট্রু, তিনিই তো বলেছেন। আরেকটা জিনিস এখানে লেখার মধ্যে যেটা রয়েছে সেটা হলো যে খেলোয়াড়দের মধ্যে ধারণা আগের রাতে তিনি বিশেষ পানীয় পান করতেন। এখন বিশেষ পানীয়কে আপনি নিজের মতো করে কালার দিয়ে আপনি যেটা ভাবতে চান ভাবতে পারেন, বিকজ আমি বিড়বিড় করলে আপনি যদি মনে করেন আমি গালি দিচ্ছি আপনাকে, সেটা আপনার ব্যাপার, সেটা আমার ব্যাপার না। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে এসে কিংবা আরেকটা প্ল্যাটফর্মে এসে আপনি যা খুশি তাই বলতে পারেন, দ্যাটস মিডিয়াতে আল দিচ্ছেন আপনি। তার মানে হচ্ছে যদি আপনার প্রক্রিয়াগত আমার ভুল থাকতো বা আমি ভুল নিউজ করতাম, প্রক্রিয়াগতভাবে আপনি নিজে অথবা বিসিবির মাধ্যমে আমাকে প্রতিবাদ লিপি পাঠাতে পারতেন। প্রতিবাদ লিপি পাঠালে সেটা প্রতিবাদ ছাপাতে আমরা বাধ্য। যদি আমাদের কোনো ব্যাখ্যা থাকতো সেই ব্যাখ্যা আমরা দিতাম। আপনি কিছুই করেননি, আপনি সেই জায়গায় না গিয়ে আপনি যখন মিডিয়াটা দিচ্ছেন তার মানে আমার সব কিছু শেষ করে দিয়েছেন। এগুলি আই ডোন্ট বোদার। এবং আজকাল যতগুলি হচ্ছে এখন ম্যাক্সিমাম দেখবেন ভিউ ব্যবসার কারণে এইসব, এই যে অন্য আমাদের যেসব মিডিয়া বা যারাই যেটা করছে, বাট আলটিমেটলি ক্ষতিটা কার হয়েছে? তাসকিনের। তার উচিত ছিল যদি কোনো কিছু হয় প্রসিডিওর্স অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আসা, তাহলে পাবলিকই বুঝে নিত যে কি হয়েছে। কিন্তু ওখানে কোনোভাবেই লেখা নাই তিনি এই জিনিস পান করেছেন, অথবা আমি নিজে থেকে লিখি নেই যে এই জিনিস আমি দেখেছি বা আমি জেনেছি। হ্যাঁ, আমি ধারণা করা হয়, প্লেয়ারদের ধারণা মানেই সব কিছু না। তো সেই জায়গায় আপনি সিরিয়াসলি নিয়েছেন, আপনি অ্যাংরিভাবে নিয়েছেন, ওকে দ্যাটস কুল, ইট ডাজেন্ট ম্যাটার। এরকম ঘটনা ঘটবে, আপনি আসবেন, আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে জিজ্ঞেস করেন, অসুবিধা নেই তো। কিন্তু আমাদের অন্য যেসব ভাইরা আছেন ভিউ ব্যবসা নিয়ে, এবং তারা যেভাবে এটাকে চর্বিত চর্বণ করে ওরে তো হেও করে এই করে ছেড়ে দিয়েছেন, পরবর্তীতে যেগুলি হয়েছে সেগুলি তো ওকেই হেউ করা হলো, সেটা তো আমার কিছু হয়নি।
আমার কিছু হবেও না, বিকজ অফ আমি রাইট ট্র্যাকে আছি। কারণ আমরা যেসব বলা হচ্ছে যে অমুক নাই, ওকে পুরো নিউজটা কিন্তু সব নিউজ অ্যাঙ্গেল যত রকমের বাইন্ডিংস থাকে সমস্ত বাইন্ডিংস কভার করে আসা, তাকেও মেসেজ কিন্তু দেওয়া হয়েছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আবার একটু ফুটবলে ফিরি। এমনি ভাই, এই যে ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদোর চোখের পানি আর একবার দেখলাম আমরা। পেনাল্টি তিনিও মিস করেছেন। আসলে তিনি কিন্তু একজন লিজেন্ডারি প্লেয়ার, আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোল তার বিদায়ের সময়টা এসেছে কতদূর, বা আগামী বিশ্বকাপ খেলতে তিনি পারবেন একটা আশা ব্যক্ত করেছেন। আপনার কি মনে হয়? না, ইটস ডিপেন্ড অন রোনালদো, সে আসলে ফিটনেস লেভেল কীভাবে রাখবে, এবং ডিপেন্ড অন কোচ রবার্টো মার্টিনেস, পর্তুগাল কোচ যে, তার উপরেও ডিপেন্ড করবে অনেক কিছু। বাট রোনালদোকে কিন্তু আপনাকে সম্মান দেখাতেই হবে। বিশ্ব ফুটবলে লাস্ট 20 বছর ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি বিশ্ব ফুটবলটাকে যে জায়গায় নিয়ে গিয়েছে, তাদেরকে আপনি কোনোভাবে 2-1টা ম্যাচ খারাপ খেলে তাদের নিয়ে আপনি আলোচনা সমালোচনা করার সেই যোগ্যতা আমাদের কারোরই নেই। ওয়ার্ল্ড ফুটবলে যারা ফলো করে কারোরই নেই, কারণ তারা দুইজন প্লেয়ার, বললাম তো, যেটা বিশ্ব ফুটবলকে তারা কিন্তু একটা জায়গায় দাঁড় করে দিয়ে গেছে। ইন ফিউচার আপনি দেখবেন এরকম কম্পিটিটিভ দুজন ফুটবলার কিন্তু পিছনে আর সারিতে আছে কিনা সেটা সময় বলে দেবে। বাট রোনালদো যেটা বলেছে, সে নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে চায়। ট্রু, খেলতেই পারে। পেপে জানেন 16 সালে ইউরোর কথা যদি মনে থাকে, সেখানে সে বড় একটা কন্ট্রিবিউশন করেছে। পর্তুগাল দলটাকে আসলে সে যেভাবে টেনে নিয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যখন জাতীয় দলের পক্ষে আপনি খেলবেন, আপনার ডেডিকেশন থাকতে হবে ওই লেভেলের। তো সুতরাং সে কিন্তু ওই লেভেলটা কিন্তু সে মেনটেন করে আসছে, এবং তার দলটাকে কিন্তু সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবং রোনালদো থাকাতে যেটা হয়, আপনি পর্তুগাল দলকে রোনালদো যখন থাকবে না, তখন আপনি তেমন একটা ফেভারিট ভাববেন না। যখন রোনালদো স্কোয়াডে ঢুকে যাবে, তখন এই পর্তুগাল দলটা কিন্তু ফেভারিট হিসাবে প্রত্যেকটা এরিনাতে খেলবে। অ্যাট দ্য সেম টাইম আমি ইউরো তো সুন্দর দুর্দান্ত একটা স্কোয়াড ছিল, আনফর্চুনেট পেনাল্টি শুট আউটে তারা ফ্রান্সের সাথে হেরে গিয়েছে। এটা হতেই পারে, পেনাল্টি শুট আউটে যে কেউ হারতে পারে। বাট ক্রিস্টিয়ানো রোনালদো যে কাজগুলি সেগুলি সে সামনে থেকে করেছে, হয়তো সে অন ফিল্ডে গোল করতে পারেনি। বাট যেটা হয়েছে যে এখন গোল করার জন্য তো যে অপরচুনিটিগুলি সেগুলি রোনালদো কম পেয়েছে। বাট রোনালদো যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে সে যদি ফিট থাকে, দেখেন সৌদি প্রো লিগে খেলে সে, সেখানেও সে টপ স্কোরার, সুতরাং সে খেলতেই পারে। কারণ আমি জানি রোনালদো কতটা হার্ডওয়ার্ক করতে পারে, কতটা পরিশ্রমী সে, সেটা তো সে করে আসে। এখন 38-39 বছর বয়স হয়ে গেছে, এখনও সে আমার কাছে মনে হয় যে সে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের যে ফিটনেস রয়েছে সেখানেই সে মেনটেন করে খেলছে। এবং ফ্লাঙ্ক এরিয়া থেকে যখন ক্রস আসে, তখন তার আপনি স্পট জাম দেখেন। সে রোনালদোকে কোনো ছোট করার সুযোগ নেই। এবং দেখেন রবার্তো মার্টিনেজও বলেছে যে রোনালদো যতদিন খেলতে চায় খেলবে, এবং তাকে আমি স্টার্টিং 11-এ রেখেই আসলে দল করব। তো কোচ যখন আপনার সাপোর্টে থাকবে, তখন সে আসলে কারো কিছু করার থাকবে না। সেকেন্দার ভাই, এবার আপনার কাছে একটু ফুটবল নিয়ে আসবো। ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশের একটা জমজমাট একটা আড্ডা বলেন, লড়াই বলেন, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো ব্রাজিলের যে বর্তমান অবস্থা, তাতে ব্রাজিলিয়ান সাপোর্টাররা কি একটু চাপের মুখে আছেন কিনা? কতটুকু চাপের মুখে আছে? চাপের মুখে কি, সেই 7 আপ থেকে শুরু করে এখন যে 7 আপ চলছে, কিন্তু 7 আপের 10 বছর পূর্তি। এই যে 7 আপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ঢুকলেই এই বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক এবং ফান হয়, এই ফান যেন সিরিয়াস না হয়, এটাই প্রার্থনা করব। আর সবার কাছে এটাই আশা করব, ফানটা ফান পর্যায়ে থাক, ফুটবল সমর্থন থাকবে। বাংলাদেশের কাছে ফুটবল মানে ব্রাজিল আর্জেন্টিনা। ইউরোপে ফুটবল হয়, ইউরোপের ফুটবল সুন্দর অনেক, এখন অনেক গতির ফুটবল না শুধুমাত্র। একটা সময় ধারণা ছিল যে ইউরোপের ফুটবল মানেই শুধুমাত্র গতির, এই সাইড থেকে লাথি মারবে, বল মাঝখানে গিয়ে পড়বে, ওখান থেকে আরেক শট, আরেক 3 শটে 4 শটে গোল। দ্যাটস ফুটবল এখন আর নাই। এখন ফুটবল খেলে অনেকটাই শৈল্পিক, ফুটবল চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ ল্যাটিন ঘরানার যে স্টাইলগুলো, সেই এক্সপোর্ট হয়েছে ইউরোপে ল্যাটিন থেকে, বিকজ অফ ল্যাটিন প্লেয়াররা এখানে খেলে, ইউরোপিয়ান লিগে খেলে। এই যে চেঞ্জ, এই চেঞ্জে কোচরাও কাজ করে, সব কিছু মিলিয়ে এখন যে সৌন্দর্য, আমরা আশা করব যে শুধু ব্রাজিল আর্জেন্টিনা না, আপনারা অন্য দল, স্পেন যেরকম আছে, অন্য দলগুলি আছে, তাদেরকে সমর্থন করেন, আপনারা দেখবেন ফুটবলকে উপভোগ করতে শিখবেন। তো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি না করি, আমরা এরকমভাবে চলতে থাকি। আর্জেন্টিনা ভালো খেললে তাদেরকে সাপোর্ট দিই, তবে ব্রাজিল দল খুব খারাপ খেলছে, এটা খুব হতাশার। এমিলি ভাই, একটু আসলে ফুটবলের কথা বললে, ঘরের ফুটবল নিয়ে একেবারেই না বললে কেমনটা হয়। আসলে আমাদের ফুটবলের বর্তমান অবস্থাটা কি? আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলেছি, এটা একটা পজিটিভ দিক, কিন্তু সেইখানে আসলে মার্ক করার মতো পারফরমেন্স নাই। লেবাননের বিপক্ষে 1 গোল ছাড়া আমরা কিন্তু তেমন কিছু দিতে পারি নাই। টোটাল ওভারঅল পারফরমেন্সটাকে যদি একটু মূল্যায়ন করেন ছোট করে। না, ওভারঅল পারফরমেন্স বলতে
4টা গ্রুপের ভিতরে 4 নাম্বার থেকে আপনি মানে গ্রুপটা শেষ করেছেন এবং সেখানে হচ্ছে যে আপনি 20টা গোল কনসিড করেছেন, একটা গোল দিতে পেরেছেন। সেখান থেকে বোঝা যায় যে আসলে এবং 16টা গোল আপনি অ্যাওয়ে ম্যাচে খেয়েছেন। তো সেখান থেকে আসলে তো আমাদের পারফরমেন্স বেশ একটা ভালো ছিল না। যেটা হয় যে একদম একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। আপনি লাস্ট ম্যাচে লেবাননের সাথে জিততে গিয়ে সেখানে 4 গোলে হেরে আসছেন। ওইটাই আসলে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের মানে এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলোর সবথেকে বাজে রেজাল্ট। কারণ লেবানন আসলে এত শক্তিশালী দল না যে তার সাথে আপনি 4 গোল খাবেন। কারণ এই লেবাননকে সেকেন্ড ম্যাচ আমরা ঢাকার মাঠে 2-0 গোলে হারিয়েছিলাম এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে, আমি এবং মিথুন গোল করেছিলাম। সুতরাং এবং এই বাংলাদেশ দলটাও কোনো লেবাননের সাথে আপনার বসুন্ধরা কিংস এরিনাতে 1 গোলে ড্র করেছিল। সুতরাং সেখান থেকে বোঝা যায় আপনি কনসিস্টেন্সি না থাকলে আপনি একটা দলকে নিয়ে আপনি প্রত্যাশা কিছুই করতে পারবেন না। এখন আপনি হঠাৎ করে কিছু দেখাবেন, আবার ওই 2 দিন পরে একই অবস্থা হবে, তো সেইটা তো আসলে একটা দলের পারফরমেন্স ডিপেন্ড করে না। বাট যেটা হয়েছে যে এই দলটা অনেক আশা জুগিয়েছিল সাব ফুটবলের পর থেকে, বাট এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে আসলে আবার ওই একই জায়গায় নিয়ে গিয়েছে। বাট আমার কাছে আমি আশা করব যে জাতীয় দলকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেটা যে পর্যন্ত গুরুত্বটা দেওয়া উচিত সেটা আমার মনে হয় না জাতীয় দলের গুরুত্ব দেওয়া। আর একটু আপনার সাথে অ্যাড করে দিই, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের পথে। সেকেন্ডার ভাই, বেসিক্যালি সেই খেলাটাই উপরের দিকে যায় বা জনপ্রিয় হয় যে খেলাটায় তারকা আসে। ফুটবলে আপনাদের পরে কিন্তু ওই রকম তারকা আসে নাই যে যাদের খেলা দেখতে মানুষ মাঠে যায়, যাদেরকে পছন্দ করে, যাদের পোস্টার টাঙায়। এরকম কি এখন পর্যন্ত জামাল ভুঁইয়াকে আমরা যেভাবে দেখেছিলাম সে কিন্তু ওই ধরনের ডেলিভারি দিতে পারে নাই। এটা এখন যারা ফুটবল বিশেষজ্ঞ আছে, আপনারা আছেন, অনেক জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্ট এখন এই কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা কি আসলে ওই তারকা তৈরি করতে পারছি? তারকার থেকে বড় হচ্ছে আপনি কোয়ালিটি প্লেয়ার হলে আপনি অটোমেটিক তারকা হবেন। তো কোয়ালিটি প্লেয়ার অ্যাবসেন্স জাতীয় দলে মানে মোস্টলি অনেক অ্যাবসেন্স। আপনি যেটা বলছেন ইটস ট্রু যে এখন আসলে আপনি কোনো প্লেয়ার ইন্ডিভিজুয়ালি নাম বলতে পারবেন, এবং আমরা যারা মানে সবসময় খেলা ফলো করি তারাও আসলে কাউকে কোনো তারকার পর্যায়ে বলবো ওই অবস্থায় নেই। কারণ দেখেন মোরসালিন ছেলেটা মাঝখানে বেশ ভালো করেছে, আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে কিন্তু আসলে মানে একটা ম্যাচে সে লেবাননের সাথে গোল করেছে, তাকে নিয়ে অনেক হাইপ তোলা হয়েছিল। বাট এটা আপনাকে রেগুলার কন্টিনিউ করতে হবে। আপনি এক ম্যাচে ভালো খেলবেন, আগামী 10 ম্যাচ আপনার কোনো খোঁজ থাকবে না, সেইটা হবে না। যেটা হচ্ছে যে ক্লাব ফুটবলে আপনি যখন রেগুলার পারফর্ম করবেন তখন ওইটার ইম্প্যাক্ট একটা জাতীয় দলে থাকবে। তো আমার একটা মানে অ্যাডভাইস থাকবে এই ধরনের প্লেয়ারদের যে আপনারা ক্লাব ফুটবলে রেগুলার খেলেন। যেমন সে বসুন্ধরা কিংসে খেলে মোস্টলি সে সবসময় বেঞ্চে বসে দেখতে হয়, সে স্টার্টিং 11-এ থাকে না, তখন কিন্তু আপনি জাতীয় দলে ডেলিভার করতে পারবেন না। সুতরাং এই ধরনের প্লেয়ারদের আসলে ডিসিশন নিতে হবে, যারা তারা রেগুলার যে দলে খেলতে পারবে সেই দলে যান, খেলেন এবং জাতীয় দলকে আপনি ডেলিভার দেন এবং আপনি তারকায় রূপান্তরিত হন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনারা আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন, সেকেন্দার ভাই এবং এমএলই ভাই। আশা করছি ভবিষ্যতেও আপনাদেরকে আমরা ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আগামী সপ্তাহে একই সময়ে আপনার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।